শুনতে পাচ্ছেন? এই যে, এইদিকে। লোকটা তার সংকেত ঘরের সামনে দাঁড়িয়ে হাতের ছোট পতাকাটা নাড়ছিল। আমার ডাক শুনে তিনি ওপরে তাকানোর বদলে পিছন দিকে ঘুরলেন। অথচ জায়গাটার বৈশিষ্ট্যই এমন যে ডাক শুনে সেটা কোথা থেকে আসছে অনুমান করতে সাধারণত ভুল হওয়ার কথা নয়। উঁচু জমির মধ্যে দিয়ে মাটিতে গভীর খাদ কেটে রেল লাইন চলে গিয়েছে। আমি দাঁড়িয়ে আছি উঁচু জমিতে। লোকটা যেখানে দাঁড়িয়ে আছে ঠিক তার মাথার ওপর। অথচ আমার ডাক শুনে তিনি ওপরে না তাকিয়ে পেছনের অন্ধকার সুড়ঙ্গ যার মধ্যে দিয়ে রেল লাইন চলে গিয়েছে সেই দিকে ঘুরলেন। তার এই পেছনে ঘোরার ভঙ্গিতে কেমন একটা অদ্ভুত কিছু ছিল যেটা ব্যাখ্যা করা অসম্ভব। ওপর থেকে অবশ্য তাকে ভালো করে দেখতে পাচ্ছিলাম না, তবে মনে হলো বেশ ছোটখাটো চেহারার মানুষ। সূর্য অস্ত যাবার আগে তার এক ফালি রশ্মি বেশ রাগান্বিতভাবে আমার চোখের উপরে ফেলে চোখ ধাঁধিয়ে দিল। আমি হাত দিয়ে চোখ ঢেকে আবার লোকটাকে ডাকলাম, এই যে শুনছেন, এইদিকে। শুনতে পাচ্ছেন? এই যে, এইদিকে দেখুন। তিনি এবার সামনে ঘুরে ধীরে ধীরে ওপর দিকে তাকিয়ে আমায় দেখতে পেলেন। এখান থেকে নিচে নামার কোনো রাস্তা আছে কি? আপনার সাথে একটু কথা বলতাম। উনি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। আমি আবার প্রশ্নটা করবার আগে আকাশ বাতাস মাটি সব একসাথে কাঁপিয়ে এক রাশ ধোঁয়া ছাড়িয়ে প্রচণ্ড শব্দে একটা ট্রেন বেরিয়ে গেল। ধোঁয়া কেটে চারিদিক দৃশ্যমান হবার পরে নিচে তাকিয়ে দেখলাম উনি হাতের পতাকাটি গুটিয়ে রাখছেন। ওপরের জমিটা বেশ খাড়া, আর নামার পথটিও সোজা নয়। নরম পাথরের ওপর পা দিলেই ভেঙে যাচ্ছে, তার মধ্যে কাদাই পিচ্ছিল। সব মিলিয়ে নামতে বেশ সময় লাগলো। লোকটা সম্ভবত এই অসুবিধার কথা ভেবেই নামার রাস্তা বলতে ইতস্তত করছিলেন আমাকে। নিচে নেমে দেখলাম তিনি পাশের সরু জমির বদলে একদম রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছেন, যেন আমারই আসার অপেক্ষাতেই। তার বাম হাত বাম গালে রাখা, আর ডান হাত দিয়ে বাঁ হাতের কনুইটিকে ধরে আছেন। চোখে মুখে এমন গভীর চিন্তামগ্ন দৃষ্টি নিয়ে আমার অপেক্ষা করছিলেন দেখে আমি প্রথমে কিছুটা থমকে গেলাম। তারপরে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম। দূর থেকে যেমনটা ভেবেছিলাম তেমনটাই। ছোটখাটো মানুষটি, ঘন ভ্রু, মুখমণ্ডল কালো গোঁফদাড়ির জঙ্গলে ঢাকা। এমন জনমানবহীন শুনশান কর্মস্থল পৃথিবীতে আর একটু আছে কিনা সন্দেহ। রেল লাইনের দুই পাশে খাড়াই উঁচু স্যাঁতসেঁতে পাথরের দেওয়াল ওপরের উঁচু জমিতে গিয়ে মিশেছে। দুই দেওয়ালের মাঝে কোনো মতে এক চিলতে আকাশ দেখা যায়। একদিকে রেল লাইন এভাবে যতদূর দেখা যায় চলে গিয়েছে, অন্যদিকে একটা অন্ধকার সুড়ঙ্গের মুখ দেখা যাচ্ছে, যার সামনে একটা লাল বাতি জ্বলছে। সে সুড়ঙ্গ এতটাই অন্ধকার, আর তার মধ্যে থেকে বয়ে আসা বাতাসে এমন এক আদিম গন্ধ যে গা ছমছম করে ওঠে। আমি হাঁটতে হাঁটতে একদম লোকটার কাছেই চলে যাচ্ছিলাম। উনি একটা হাত তুলে আমাকে একটু দূরেই থামিয়ে দিলেন। দূর থেকেই আমি ওনাকে বললাম, এমন নির্জন জায়গা কারোর কর্মস্থল হতে পারে আমার আগে জানা ছিল না, বা কখনো দেখিওনি। ওপরের রাস্তা ধরে যেতে যেতে হঠাৎই আপনাকে চোখে পড়ল, তাই ভাবলাম কিছুক্ষণ কথা বলি। আশা করি বিরক্ত করছি না। আমার মতো দর্শনার্থী নিশ্চয়ই খুব বিরল ঘটনা। বাইরের মানুষ তার কাজের সম্বন্ধে কৌতূহলী হবে এমনটাও নিশ্চয় খুব একটা আশা করা যায় না। আমিও সাধারণত অপরিচিত মানুষের সাথে আগ বাড়িয়ে কথা বলি না, কিন্তু তার মধ্যে কিছু একটা ছিল যা আমায় প্রচণ্ডভাবে আকর্ষণ করছিল। তিনি আমার কথার কোনো উত্তর না দিয়ে আবার পিছন ঘুরে
সুড়ঙ্গের সামনে জ্বালানো সেই লাল আলোর দিকে একবার তাকালেন, যেন ওখানে কিছু একটা দেখার কথা ছিল, কিন্তু উনি দেখতে পাচ্ছেন না। তারপর আবার আমার দিকে ঘুরলেন। ওই লাল আলো তো আপনারই দায়িত্বে, তাই না? কেমন অস্বাভাবিক মৃদু গলায় জবাব এলো। আপনার তো ভালোই জানার কথা ওটা আমার দায়িত্বে। লোকটা রকম সকম দেখে হঠাৎই মনের মধ্যে কু ডাকতে লাগলো, এইরকম চেহারা, ওই রকম দৃষ্টি, লোকটা কি আদতেও কোনো রক্ত মাংসের মানুষ, নাকি কোনো অশরীরী প্রেত আত্মা? আমি পিছিয়ে চলে যাব কিনা ভাবছি, কিন্তু দেখে উল্টে লোকটার চোখে প্রচন্ড ভয়ের ছাপ। জোর করে মুখে হাসি ফুটিয়ে বললাম, আহা আহা, আপনি এমন ভাবে আমার দিকে তাকাচ্ছেন, মনে হচ্ছে ভূত দেখছেন। আমার মনে হচ্ছিল আমি আপনাকে আগেও দেখেছি। কোথায় দেখেছেন? আহ, ওই যে ওখানে। তিনি সুড়ঙ্গের সামনের লাল আলোর দিকে নির্দেশ করে বললেন, ঠিক ওখানে। বলেন কি? ওখানে আমি থাকতে যাব কেন ভাই? আমি তো এর আগে কখনো এখানে আসিনি। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। লোকটা বলল, "আ- আ- আমার মনেও হলো যেন আমি আপনাকে ওখানে দেখেছি।" লোকটার ব্যবহার এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। আমিও একটু স্বস্তি বোধ করলাম। তার কাছে যথেষ্ট দায়িত্ব রয়েছে, একদম ঠিক সময়ে ঠিক কাজটি করতে হয় তাকে। এই জন্য সর্বদাই তাকে সতর্কও থাকতে হয়। অবশ্য কাজের পরিমাণ বেশি নয়, আর শারীরিক পরিশ্রম নেই বললেই চলে। কাজের মধ্যে সময় মতো সঠিক সংকেত দেখানো, সংকেতের আলো পরিবর্তন করা, আর মাঝে মাঝে হাতল ঘুরিয়ে এক লাইন থেকে অন্য লাইনে সংযোগ দেওয়া। বাকি সময়টা একদমই অলস বসে কাটাতে হয়। সেই অবসর সময়টা তিনি নিজের মতো কাজে লাগান। নিজে নিজে নতুন একটা ভাষা শেখার চেষ্টা করছেন। স্কুল থাকতে অঙ্কে কাঁচা ছিলেন, তাই মাঝে মাঝে এলজেব্রা, ভগ্নাংশ এসবেরও অভ্যাস করেন। কিন্তু এইরকম স্যাঁতস্যাঁতে জায়গায় সবসময় কি তাকে বসে থাকতে হয়? সেটা নির্ভর করে কাজের উপর। উনি জানালেন, মাঝে মাঝে আবহাওয়া ভালো থাকলে উনি ওপরের উঁচু জমিতে গিয়ে কিছুটা হেঁটে আসেন, কিন্তু যে কোনো সময় টেলিগ্রাফের ঘন্টা বেজে উঠতে পারে, তাই বেশিরভাগ সময় তার এখানেই কাটাতে হয়। তিনি আমাকে তার সংকেত ঘরের ভেতরে নিয়ে গিয়ে বসালেন। সেখানে ফায়ার প্লেসে আগুন জ্বলছে। ঘরের মধ্যে একটা টেবিল আছে, তার উপরে একটা খাতায় তাকে নির্দিষ্ট তথ্য টুকে রাখতে হয়। আর আছে একটা টেলিগ্রাফের মেশিন। তার কাছে সংকেত এলে টেলিগ্রাফের ঘন্টা বেজে ওঠে। আমার কাছে তিনি জীবনের অনেক কথাই খুলে বললেন। বেশ লেখাপড়া করা শিক্ষিত ব্যক্তি উনি। অন্তত এই কাজের জন্য যতটা লেখাপড়া জানা দরকার, তার তুলনায় তিনি বেশি উচ্চশিক্ষিত। যুবক বয়সে তিনি দর্শনের ছাত্র ছিলেন। কুসঙ্গে পড়ে পড়াশোনা শেষ হয়নি তার। সেজন্য জীবনে খুব বেশি কিছু করে উঠতে পারেননি। অবশ্য সেই নিয়ে আক্ষেপ ওনার নেই। তিনি নিজের জন্য জীবনটাকে গুছিয়ে নিয়েছেন। নতুন করে শুরু করার জন্য এখন অনেক দেরি হয়ে গিয়েছে। শান্ত ধীর গলায় তিনি কথা বলছিলেন আমার সাথে। এরই মধ্যে অনেকবার টেলিগ্রাফের ঘন্টা বাজল। তিনি সংকেত পড়ে সেই অনুযায়ী জবাবও পাঠালেন। মাঝে একবার ট্রেনের জন্য ঘর থেকে বেরিয়ে পতাকা দেখিয়ে সংকেত দিতে হলো। তারই মধ্যে ড্রাইভারের সঙ্গে হাত দেখিয়ে কুশল বিনিময়ও করলেন। তাকে দেখে মনে হচ্ছিল তিনি বেশ দায়িত্বের সঙ্গে নিজের কর্তব্য পালন করেন, আর এরই জন্য তার উপর চোখ বন্ধ করে ভরসাও করা যায়। একটা ব্যাপার খেয়াল করে অবশ্য একটু আমি অবাক হলাম। আমার সাথে কথা বলতে বলতে দুবার টেলিগ্রাফের ঘন্টা না বাজা সত্ত্বেও তিনি মেশিনটার দিকে ফ্যাকাশে মুখে তাকালেন। তারপরই ঘরের দরজা খুলে বাইরে গিয়ে সুড়ঙ্গের লাল আলোর দিকে তাকালেন। তারপর এমন অদ্ভুত
দুশ্চিন্তা মাখা চেহারা নিয়ে ফিরে এসে আমার সামনে বসলেন, যেটা বলে বোঝানো সম্ভব নয়। বেশ খানিকটা গপ্প টপ্প করে আমি যাওয়ার জন্য উঠলাম। ওনাকে বললাম তখন, "আহ, চলি এবার। পরিচয় হয়ে বেশ ভালোই লাগলো। আর আপনাকে দেখেও বেশ বুঝলাম জীবন নিয়ে আপনি বেশ সুখী।" তখন তিনি তার মৃদু গলায় বললেন, "হ্যাঁ, সুখী মানুষ ছিলাম স্যার, কিন্তু ইদানিং আর আমি ভালো নেই স্যার। ভীষণ বিপদের মধ্যে আছি।" কিরকম বিপদ? কে এক কথায় বলে বোঝানো যাবে না স্যার। আপনি যদি আবার আরেকদিন আসেন তাহলে তখন বলার চেষ্টা করতে পারি। আমার তো কোনো আপত্তিই নেই। খুবই ভালো লাগবে। আগামীকালই তাহলে আমি আসবো। কখন এলে দেখা হতে পারে বলুন তো? আ আহ আমার কাজ ভোরবেলা শেষ হবে। আ আবার কাল রাত ১০টা থেকে ডিউটি। আ তাহলে আমি ঠিক রাত ১১টার সময় আসবো। হবে তো? তিনি ধন্যবাদ দিয়ে আমাকে এগিয়ে দেওয়ার জন্য উঠলেন। তার অদ্ভুত মৃদু কণ্ঠে তিনি আমাকে আবার বললেন, "আ আ আমি ঠিক ওই সময় তাহলে আলো নিয়ে দাঁড়িয়ে থাকবো স্যার, আ যাতে আপনার পথ দেখতে অসুবিধে না হয়। কিন্তু দয়া করে আমাকে আজকের মতো ডাকাডাকি করবেন না স্যার। আ আ আলো দেখিলেও ডাকবেন না, আর ওপরে জমিতে দাঁড়িয়েও ডাকবেন না।" কথা শুনে গায়ের মধ্যে কেমন শিরশির করে উঠল, কিন্তু রাজি হয়ে আমি বললাম, বেশ, তাই হবে।" লোকটি আবার বলল, যাওয়ার আগে একটা কথা জিজ্ঞাসা করি স্যার, আজকে আমাকে এমন করে ডাকছিলেন কেন?" কে জানে, অত কিছু ভেবে ডাকিনি, কিন্তু ঠিক ওই কথাগুলোই কেন বললেন? এই যে শুনছেন, এই দিকে তাকান। কেন আবার? আপনার দৃষ্টি আকর্ষণ করতে? আর কোনো কারণ নেই? আর কি কারণ থাকবে? আ আপনার কি মনে হয় না যে কেউ আপনাকে দিয়ে ওই কথাগুলো বলিয়েছে? আ একদমই না। তিনি আমায় শুভরাত্রি বলে বিদায় জানালেন। হাতের আলোটা উঁচু করে ধরে রইলেন, যেন আমার পথ দেখতে অসুবিধে না হয়। রেল লাইনের পাশে সরু জমি ধরে এগোতে এগোতে কেমন যেন একটা অস্বস্তি অনুভব করছিলাম। সেই আঁকাবাঁকা পথ ধরে উঁচু জমিতে ওঠা অবশ্য নামার চাইতে সহজই ছিল। তারপর ধীরে ধীরে হেঁটে আমার হোটেলে ফিরে গেলাম।